দর্শক, ভ্রমণের সবকিছু এখানেই স্লোগানে প্রথমআলো.com-এর উদ্যোগে দ্বিতীয়বারের মতো চলছে সপ্তাহব্যাপী অনলাইন ট্যুরিজম মেলা 2025। মেলার ব্যাংকিং পার্টনার হিসেবে রয়েছে ইস্টার্ন ব্যাংক, কো-স্পন্সর ভূমি প্রপার্টিজ আর এয়ারলাইন্স পার্টনার হিসেবে রয়েছে এয়ার অ্যাস্ট্রা। মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে গোজায়ান, ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্ট, ছুটি রিসোর্ট লিমিটেড, কারিবুক, ছুটি কক্সবাজার লিমিটেড, এম&এন হলিডেজ, ট্রিপনেস্ট লিমিটেড, রেনেসান্স হলিডেজ, চলঘুরি লিমিটেড ও হলিডে ইন। কমিউনিটি পার্টনার হিসেবে রয়েছে ট্রাভেল বিডি, রোফর, ভ্রমণকন্যা ও গো গার্লস। দর্শক, সবাইকে স্বাগত মেলা উপলক্ষে পর্যটন খাত সম্ভাবনা চ্যালেঞ্জ শীর্ষক বিশেষ আয়োজনে। আমাদের আজকের আলোচনার বিষয় নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশের ট্যুরিজম। দেশের ট্যুরিজম খাতের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ সম্ভাবনা, প্রযুক্তির ভূমিকা এবং এই খাতে ক্যারিয়ার গড়ার সুযোগ সম্পর্কে কথা বলবো আজ। আমাদের সঙ্গে আছেন ভাইয়া হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী মাহমুদ আলী। স্বাগত আপনাকে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সঙ্গে আরও আছেন ছুটি রিসোর্ট লিমিটেডের চেয়ারম্যান ও ছুটি গ্রুপের কো-ফাউন্ডার অ্যাডভোকেট মোস্তফা মাহমুদ আরিফি। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? ভীষণ ভালো আছি, আপনাকেও স্বাগত আরও একবার। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? সবাই ভীষণ ভালো আছি। একটু শুরুতেই জানতে চাইব, প্রথমে আরিফি স্যার আপনার কাছে আসতে চাই। প্রথমআলো.com-এর আয়োজনে এবার চলছে অনলাইন ট্যুরিজম মেলা, কেমন সাড়া পাচ্ছেন এবং ছুটি রিসোর্ট এখানে পার্টিসিপেট করেছে, সবকিছু মিলিয়ে জানতে চাই কেমন লাগছে। ধন্যবাদ প্রথম আলোকে এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। তো এখন তো যুগটাই আসলে অনলাইনের যুগ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে যুগের সাথে তাল মেলানোর জন্য যে ইনিশিয়েটিভটা নেওয়া হয়েছে প্রথম আলোর পক্ষ থেকে অত্যন্ত সুন্দর এবং যুগ উপযোগী একটা ইনিশিয়েটিভ। এটা বেশ সাড়া ফেলছে ইতিমধ্যেই। গত বছরও একটা মেলা হয়েছিল অনলাইনে ট্যুরিজমের উপরে, এটা বাংলাদেশ সহ সারা বিশ্বেই ব্যাপক সুনাম অর্জন করেছে এবং এই বছরও আমি দেখছি যে বেশ সুনাম অর্জন করছে এবং বেশ সাড়া পড়ছে এই অনলাইন ট্যুরিজম ফেয়ারটা। ডেফিনেটলি, এবং আসলে এই ব্যস্ত জীবনে অনলাইনটাই আসলে আমাদের জন্য ব্লেসিং, যদি সব কিছু একসঙ্গে পাওয়া যায়। ডেফিনেটলি আপনার কাছে আসি চৌধুরী মাহমুদ আলী, আপনার প্রতিষ্ঠান ভাইয়া হোটেলস এখানে পার্টিসিপেট করেছে, কেমন সাড়া পাচ্ছেন, কেমন লাগছে অংশগ্রহণ করে? ফার্স্ট অফ অল ধন্যবাদ প্রথম আলোকে এত সুন্দর একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। কারণ বর্তমান ই কমার্সের যুগ, সব কিছু সারা দুনিয়াটাই প্রসার হচ্ছে, কিন্তু সব মোবাইলের ভিতরে, ল্যাপটপের ভিতরে চলে আসছে। কারণ ব্যস্ততাও বাড়ছে সবার। দেখা যায় যে চাইলেও বিভিন্ন ফেয়ারগুলোতে অনেকেই সময় করতে পারে না ইচ্ছা থাকা সত্ত্বেও। এই ক্ষেত্রে প্রথম আলো তাদেরকে একটা সুযোগ করে দিয়েছে। আর বেসিক্যালি এখানে আর একটা উপকার হচ্ছে ক্রেতাদের। দেখা যায় ক্রেতা তো সবাই ঢাকার না, ঢাকার বাইরেও থাকে। নর্মাল ফেয়ারগুলোতে, ঢাকার ফেয়ারগুলোতে যা আমরা করি সাধারণত ঢাকার ক্রেতারা অ্যাভেলেবেল আসতে পারে, বা ঢাকার বাইরে যারা আছে দূর দূরান্তে, ইভেন তো রংপুর, নীলফামারী, চিটাগাং, বরিশাল, এরা কিন্তু চাইলেও আসতে পারে ইচ্ছা থাকা সত্ত্বেও। আপনাদের ফেয়ারের মাধ্যমে তাদের কাছে আমরা যেতে পারতেছি, তাদের কোরিজগুলো আমরা ফুলফিল করতেছি এবং তাদের জন্য আমাদের ফ্যাসিলিটি, অপরচুনিটিগুলো তাদেরকে তুলে ধরতে পারতেছি এবং তারাও কনসাস হচ্ছে। ইভেন দো তারা যদি বিনিয়োগে ইন্টারেস্টেড হয়, যাচাই করার স্কোপ পাচ্ছে এবং বিনিয়োগ করতেও পারতেছে। এই জন্য অবশ্যই প্রথম আলোকে ধন্যবাদ। গতবারও আমরা আপনাদের সাথে ছিলাম, খুব ভালো লাগতেছে এবং আমি চাই ইয়ারলি না করে, অ্যানুয়ালি না করে, এটা বছরে 2-3 বার করলে আরও বেটার হয়। কারণ এটা অপরচুনিটি ক্রিয়েট হবে ক্রেতাদের জন্য, আমাদেরও সবার সামনে যাওয়ার সুযোগ হবে। প্রথমে সত্যি ধন্যবাদ। ঘুরতে যেতে তো এখন মানুষ সব সময় পছন্দ করে, একটু ছুটি পেলেই বেরিয়ে পড়ে। সব সময় আসলে মানুষের কাছে এই অফারগুলো যদি পৌঁছে দেওয়া যায়। অনেক ধন্যবাদ, সুন্দর একটি কথা বলেছেন। জনাব আরিফি, আপনার কাছে আসতে চাই, যেহেতু ছুটি রিসোর্টের অনেকগুলো চেইন আছে, আপনারা আসলে খুব কাছ থেকে দেখেন যে একটা দক্ষ জনবল কতটা প্রয়োজন এই ট্যুরিজম খাতে। কি মনে হয় আসলে তরুণদের মধ্যে আগ্রহ কতটা বাড়ছে ট্যুরিজম খাতে কাজ করার জন্য এবং কি কি চ্যালেঞ্জ রয়েছে? ডেফিনেটলি আমরা ছুটি গ্রুপ দীর্ঘদিন যাবৎ এই সার্ভিস সেক্টরের সাথে জড়িত আছি, হসপিটালিটি ম্যানেজমেন্টের সাথে জড়িত আছি। তরুণরা খুবই আগ্রহী হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং ট্যুরিজম সেক্টরে কাজ করার জন্য। আমাদের যে ছুটি রিসোর্টের প্রতিষ্ঠানগুলো আছে, গাজীপুরে ছুটি রিসোর্ট গাজীপুর, ছুটি রিসোর্ট পূর্বাচল, ছুটি রিসোর্ট অরণ্যবার যেটা আপনার পুবাইলে, এবং সালতানাত যেটা ছুটি রিসোর্টের সাথে কাজ করছে সিলেটে, এবং বিশেষ করে আমাদের কক্সবাজারের যে ছুটি বিচ,
কক্সবাজার ছুটি বিচ, এই সবগুলোতে আমরা দেখছি যে এই আমাদের যারা তরুণ আছে সবাই কাজ করার জন্য আগ্রহী এবং ব্যাপকভাবে তারা সাড়া দিচ্ছে। বাংলাদেশের যে টপ লিডিং ইউনিভার্সিটিগুলো আছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নর্থ সাউথ বা বিভিন্ন ইউনিভার্সিটিতে, এই ইউনিভার্সিটির তরুণ তরুণীরাও আমাদের সাথে কাজ করছে এবং আমরা তাদের ভিতরে একটা একটা বৈপ্লবিক চেঞ্জ আমি দেখতে পাচ্ছি যে এই ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট সেক্টরে কাজ করার জন্য তারা অধীর আগ্রহে বসে আছে এবং আমরাও চেষ্টা করছি সারা বাংলাদেশে এই ধরনের অপরচুনিটি কীভাবে বেশি বেশি ক্রিয়েট করা যায় এবং কীভাবে তাদেরকে অ্যাকোমোডেট করা যায় হসপিটালিটি সেক্টর। তার মানে এই সেক্টরে আপনারা কাজ করছেন যেন আসলে দক্ষতারও তো একটা ব্যাপার আছে, যেহেতু আমাদের ইউনিভার্সিটিগুলোতে খুব একটা এরকম সাবজেক্টে হাতে কলমে পড়ার সুযোগ হয় না। তো আপনারা যারা এই সেক্টরে আছেন তৈরি করে নিতে হচ্ছে নিশ্চয়ই জনবলটাকে। হ্যাঁ, তাদের তো ট্রেনিং থাকে না, ম্যাক্সিমামই আপনার হয়তো পর্যটনের একটা কোর্স করেছে বা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে, বাট হাতে কলমে যে কাজটা এটা তাদের এক্সপিরিয়েন্সটা থাকে না। তো আমাদের এখানে যোগদান করার পরে হয়তো আমরা 3 মাস তাদেরকে একটু পর্যবেক্ষণে রাখি, এরপরে তারা মোটামুটি টেক ওভার করতে পারে এবং তারা খুব ভালোভাবেই কাজ করছে এবং তারা শুধু দেশে না, তারা শুধু ছুটি রিসোর্টে না, দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে, আমি যদি স্পেসিফিক করে বলি মালদ্বীপ, কানাডা সহ বিভিন্ন জায়গাতে আমাদের এখানে যে ছেলেরা কাজ করেছে একসময়, তারা এখন এখানে কাজ করতেছে এবং খুবই ভালো পারফরমেন্স করতেছে। তো আমরা খুবই আশাবাদী এই সেক্টরটা নিয়ে। আমরা যদি তাদেরকে কাজের সুযোগ করে দিতে পারি, তারা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জনেও ভালো ভূমিকা রাখবে এবং দেশের বাইরেও অনেক উজ্জ্বল করবে আমাদের দেশের মুখটা। ডেফিনেটলি, অনেক ধন্যবাদ। চৌধুরী মাহমুদ আলী, আপনার কাছেও আসতে চাই একই প্রশ্ন আসলে, যেহেতু আপনিও এই রিসোর্ট হোটেলস নিয়ে কাজ করছেন, দক্ষ জনবল আসলে কতটা তৈরি হচ্ছে এই মুহূর্তে বা কি কি চ্যালেঞ্জ আছে? যেভাবে সম্ভাবনা বাড়তেছে, চাহিদা বাড়তেছে, সেই তুলনায় আমাদের উচিত দক্ষ জনবলে ফোকাস করা। কারণ কি, সিস্টেম যতই ভালো হোক না কেন, যদি জনবল ঠিকমতো না থাকে সিস্টেমগুলো ফাংশন করবে না। আমরা যদি বাইরের বিশ্বের দিকে তাকাই, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ট্যুরিজমের প্রতি ভালো ভালো অনেক ধরনের সাব সাবজেক্ট আছে। হয়রাস বাংলাদেশেও রিসেন্টলি বিভিন্ন ইউনিভার্সিটি ডেভেলপ করতেছে। আগে যেটা ছিল শুধু ডিপ্লোমা ছিল হয়তো বা পর্যটনে করতো, কিন্তু এখন র্যাপিড চেঞ্জ আসতেছে ডিউ টু আগে গভর্নমেন্ট বলেন বা প্রাইভেট কোম্পানিগুলো এভাবে ফোকাসটা ছিল না, এখন উপলব্ধিটা আসছে। একটা সময় দেখা যেত যে মানুষ লেজার পিরিয়ড কাটানোর জন্যই বাংলাদেশের ভিতরে চিন্তা করতো না। হয়রাস বাংলাদেশের যে রিসোর্স আছে বাইরের দেশের চেয়ে বেশি, কিন্তু কিছু হলেই চিন্তা করতো মালদ্বীপ যাব, ভুটান যাব, শ্রীলঙ্কা যাব, মরিশাস যাব, বিভিন্ন দেশে। এখন কিন্তু এটার প্রবণতাটা কমছে ডিউ টু ডেভেলপমেন্টের জন্য। হ্যাঁ, গভর্নমেন্ট ডেফিনেটলি চেষ্টা করতেছে, আলহামদুলিল্লাহ আমাদের প্রাইভেট কোম্পানিগুলো সামনের দিকে এগিয়ে আসতেছি। আমরা ভাইয়া গ্রুপ 1972 সন থেকে আমাদের ব্যবসা, আমরা কিন্তু এই ট্যুরিজমে নতুন আসছি, বেশি দিন হয় নাই, ডিউ টু এখানে অনেক সম্ভাবনা আছে। এখন সম্ভাবনাটাকে প্রস্ফুটিত করতে হলে দক্ষ জনবল তৈরি করতে হবে। এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে কোর্সগুলো আসতেছে, আমরাও চেষ্টা করতেছি বিভিন্ন সেমিনার করার, ট্রেনিং সেশন তৈরি করার, আরও কিছু ইনিশিয়েটিভ আমাদের প্ল্যানিংয়ে আছে। ওভারঅল স্টুডেন্টদের জন্য সেমিনার তৈরি করব, ট্রেন আপ করব। তারপর আমরা কিছু কিছু জায়গায় স্কলারশিপও দিচ্ছি ভালো স্টুডেন্টদেরকে, যদি যারা ইচ্ছা আছে ট্যুরিজমের ক্ষেত্রে দেশের বাইরে হায়ার এডুকেশনের জন্য, এরকমও প্ল্যানিং আছে। বাহ, দারুণ, অনেক ধন্যবাদ জনাব রিফি। আপনার কাছে আবারও আসতে চাই, বর্তমান সময় যদি আমরা দেখি যে বিদেশি পর্যটক আসলে কিছুটা কমেছে বোধহয়, কিন্তু দেশীয় পর্যটক অনেক বেড়েছে, দেশের বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছে, এটা কি নতুন কোনো অভিজ্ঞতা তৈরি করছে কিনা আপনাদের জন্য? আগে কিন্তু মানুষ এত ঘোরার জন্য আগ্রহী ছিল না, বাট এখন মানুষের পারচেজিং ক্যাপাসিটিটা আমার মনে হয় একটু বাড়ছে। প্লাস আমাদের ট্যুরিজম কেন্দ্রিক যে নেটওয়ার্ক বা ইনফ্রাস্ট্রাকচার, এটাও বেশ ডেভেলপ করেছে বাংলাদেশে সাম্প্রতিককালে। আগে আপনি কক্সবাজারে যাওয়ার জন্য শুধু বাসের উপর ডিপেন্ড করতে হতো, বাট এখন কয়েকটা ফ্লাইট প্রতিদিন যায়, আবার ট্রেনের ব্যবস্থা হয়েছে। এর বাইরেও ভালো ভালো গাড়ি আছে যেগুলো ট্যুরিস্ট বান্ধব। তো এই শুধু কক্সবাজার না, কিন্তু আপনার বিভিন্ন ট্যুরিস্ট স্পটেই কমিউনিকেশনটা এখন অনেক ডেভেলপ করছে এবং
বিভিন্ন জায়গাতে হোটেল রিসোর্ট বলেন বা থাকার জায়গা আগে কিছুই ছিল না, বাট এখন আস্তে আস্তে হোটেল এবং রিসোর্ট এবং ছোট ছোট থাকার যে ব্যবস্থা বেশ ভালোই হচ্ছে, অপশন বেড়েছে অনেক, অপশন বেড়েছে। এই কারণে মানুষ ইন্টারনালি প্রচুর ঘোরাফেরা করতেছে। তো এই ঘোরাফেরা করার কারণে তাদের যে ডিমান্ডগুলো, মানে আবাসনের ডিমান্ড বলেন, গাড়ির ডিমান্ড বলেন, বা আরও যে ফ্যাসিলিটিসগুলা, তো এইগুলাকে কেন্দ্র করে বিজনেসও ডেভেলপ করতেছে। ঠিক আছে, তো আনফর্চুনেটলি আমাদের বাইরের গেস্ট কম আসছে। তো এটা আমার মনে হয় যে আগে থেকে আরও কমে গেছে। তো আমাদের চেষ্টা করতে হবে বাইরের থেকে যত গেস্ট আমরা আনতে পারি এই দিকে ফোকাস দিতে হবে, কিভাবে এটা করা যায়। তো এটা সম্মিলিতভাবে সরকার আছে, আমরা ব্যবসায়ী যারা আছি তারা, প্লাস বিভিন্ন ইউনিভার্সিটি যারা আছে, ইউনিভার্সিটির শিক্ষক, ওনাদেরকে নিয়ে কম্বাইন্ডলি যদি ইফোর্ট দেওয়া যায় যে একটা ওয়ে বের করা যে হাউ উই ক্যান অ্যাচিভ টু গেট দ্য ভিজিটর ইন বাংলাদেশ, মানে কিভাবে আমরা বাংলাদেশে, রিসোর্স তো অনেক আছে, সেগুলো আমরা দেখাতে চাই বিশ্ববাসীর কাছে। রাইট, পর্যটনের কথা যদি বলি, বাংলাদেশ হলো পর্যটনের স্বর্গভূমি। ঠিক আছে, যদি কবির ভাষায় বলি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আপনি যদি দেখেন আমাদের দেশে কিন্তু প্রচুর পাহাড় আছে, ঠিক না, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি। আবার যদি বলি সমুদ্রের কথা, কক্সবাজারের মতো একটা বিশাল সমুদ্র বিচ, এটা কিন্তু পৃথিবীতে আর কোথাও নাই। আবার কুয়াকাটাতে আছে বিচ, সেন্ট মার্টিন আছে। আবার যদি সুন্দরবনের কথা বলি, এটা তো একটা সাইড গেল যেগুলো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য টুরিস্টকে আকৃষ্ট করতে পারে। এর বাইরে যদি আপনি বলেন, আমাদের যে মহাস্থানগড় আছে, তারপরে পত্নীতলা আছে ইয়াতে, অনেকে আপনার ওই রাজশাহীর ওদিকে নওগাঁতে, তারপরে আরও কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে যেগুলো যদি আমরা পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপ্লোর করতে পারি, টুরিস্ট কিন্তু আসবে। এবং শুধু কি তাই, আমার কাছে তো মনে হয় যে আমাদের যে কালচার আছে বা আমাদের যে ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে, যে মাটির চুলায় বসে পিঠা বানাচ্ছে, গরম পিঠাটা উঠিয়ে নিয়ে প্লেটে করে খাচ্ছে, সেটাও আসলে কিন্তু পর্যটকদেরকে, বিদেশি পর্যটকদেরকে অনেকাংশেই আসলে আকৃষ্ট করে। এরকম অনেক কিছু আছে, আমি জাস্ট একটা উদাহরণ দিই। রাইট, আমাদের যে বৈচিত্র্যময় খাদ্য তালিকা আছে, ঠিক আছে, এটা কিন্তু পৃথিবীতে অন্য কোনো দেশে নেই, ঠিক না। আপনি যদি এই যে পিঠার কথা বলেন, বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের পিঠা, ঠিক না, পিঠার যে বৈচিত্র্য, শীতকালে আপনি এক ধরনের পিঠা খাচ্ছেন, কি যেন বলে, যে ভিজানো পিঠা, ঠিক না, রস দিয়ে বানায়, খেজুরের রস, হ্যাঁ, তারপরে খেজুরের গুড়। আবার গ্রীষ্মকালে এক ধরনের পিঠা চলতেছে, এই টাইমে আমাদের দেশে তাল দিয়ে একটা পিঠা বানায়, ঠিক না। তো খাবারের যে ভেরিয়েশন, ঠিক না, এই ভেরিয়েশনটা যদি আমরা পৃথিবীর বিভিন্ন জায়গার মানুষের কাছে তুলে ধরতে পারি, তারা কিন্তু খাবারের জন্যই আসবে। ঠিক আছে ভাই, এবার আপনার কাছে আসতে চাই, একটু জানবো যে এখন তো থিম বেসড রিসোর্টের অনেক আসলে জনপ্রিয়তা বেড়েছে, আপনারা এই জায়গা থেকে কিছু ভাবছেন কিনা? বর্তমান থিম বেসড রিসোর্টের ডিমান্ড আছে, যেহেতু এখন নতুন প্রজন্ম যারা, সবাই চিন্তা ভাবনা কিন্তু ট্রেডিশনাল না, নতুনত্ব আছে। আমরা চিন্তা করতেছি, যেমন আমাদের প্ল্যানিং আছে, আমাদের যে 5 স্টার হোটেল আর রিসোর্টগুলোতে বিভিন্ন জিনিসগুলো করব। আগে গতানুগতিকের বাইরেও যেটা করা যায়, যেমন রিসেন্টলি আমি থেকে আসলাম, সিঙ্গাপুর থেকে আসলাম, এয়ারপোর্টের পাশে দেখলাম একটা প্রজাপতি লঞ্চের মতো। আমি যদিও ঢোকার সময় ছিল না, ঢুকতে পারিনি। ন্যাচারাল আমাদের এভাবে প্ল্যানিং আছে, যেমন হোটেলের পাশে কিছু বনায়ন হবে, ওয়াকিং স্টেট হবে, খুব ন্যাচারাল ওয়েতে। এখানে শুধু মানুষ বিশ্রাম নিতেই যাবে না, যেন প্রকৃতির ছোঁয়াটা পায়, একটা সেতুবন্ধন তৈরি হয় এভাবে। তাছাড়া ট্রেডিশনাল ফুড আমরা ইন্ট্রোডিউস করব। নর্মালি তো আন্তর্জাতিক মান বজায় রেখে কিছু কিছু ভাইয়া বলতেছিল বিভিন্ন ধরনের পিঠা বা আঞ্চলিক কিছু খাবার, সে ফর এক্সাম্পল কেউ যদি রাঙামাই কক্সবাজার রয়েছে, এটা যদি দেখি আমাদের কিছু শেপ আমরা ওভাবে আনতে পারি, যেখানে তারা ট্রেডিশনাল তাদের যে উপজাতীয়দের ফুড, যেমন বিভিন্ন আছে যে বাম্বু চিকেন বা বিভিন্ন যেগুলো আছে, এই টেস্টগুলো মানুষ এক্সপিরিয়েন্স করতে পারে। তাছাড়া কক্সবাজার
আমাদের কক্সবাজারে যদি একটু কনসিডারেশন আনি, সবাই দিনের বেলায় এন্টারটেনমেন্টগুলো করে, ঘোরাফেরা করে, কিন্তু রাতের বেলা কিন্তু বেকারি বসে থাকতে হয়, তেমন কোনো কাজ থাকে না। আমাদের প্ল্যানিং আছে নট অনলি আমাদের হোটেলগুলোতে গেলে পুরো 24 আওয়ার্স এনজয়মেন্টে থাকবে, দিনের বেলা প্রাকৃতিক অবলোকন করলো, রাতের বেলা যতটুকু করা যায়। তাছাড়া বাইরের আমরা আর্টিফিশিয়ালি থিম নিয়ে আসবো, যেমন আমাদের নিজস্ব বিচে লাইটিং থাকবে, ওরকমের মিউজিক সিস্টেম থাকবে। তারপরে আমাদের রেস্টুরেন্টগুলোতে যেটা থাকবে, খাওয়ার সাথে ট্র্যাডিশনাল থিম মিউজিকগুলো চলবে, কালচারাল প্রেজেন্টেশন হবে, আর সব ধরনের জিনিসটা পাবে। আন্তর্জাতিক খাবারও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ন্যাচারাল যেটা বা আমাদের ট্র্যাডিশনটাকে আমরা তুলে ধরতে চাই। এখানে একটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই যে অনেক জায়গা থেকে তো আপনারা কাজ করছেন, কিন্তু বিদেশি পর্যটকদের ক্ষেত্রে একটা সেফটি সিকিউরিটি, একটা কমফোর্ট জোন দেওয়ার একটা ব্যাপার কিন্তু আছে, সেটা নিয়ে কি কাজ হচ্ছে আমাদের? হ্যাঁ, এই কিছুক্ষণ আগে ভাইয়াকে আপনি একটা কোশ্চেন করছিলেন, বিদেশি পর্যটকদের হার কমে যাচ্ছে। হ্যাঁ, এটা অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও আমরা কিন্তু বিদেশি পর্যটকদের আনতে পারতেছি না। এর কিছু রিজনস আছে। ফার্স্ট অফ অল, তারা কমিউনিকেশনটা অন্যান্য দেশের বাইরের দেশে চিন্তা করতে গেলে পর্যটন এরিয়াগুলো ইজিলি কমিউনিকেশন হয়। আমাদের যেমন কেউ যদি রাঙামাটি যেতে চায় বা সাজেক যেতে চায়, কমিউনিকেশন কিন্তু অতটা ডেভেলপ না, শুধু কিছু কিছু জায়গায় আছে, সব ক্ষেত্রে না। এই ক্ষেত্রে গভর্নমেন্টের কিছু ইনিশিয়েটিভ নিতে হবে। আমরা যারা প্রাইভেট কোম্পানিগুলো আছি, সাথে আমরা সহযোগিতা সবসময় হাত বাড়িয়ে রাখতে হবে, নিজের স্বার্থ না, দেশের স্বার্থে করতে হবে এটা। কারণ পর্যটন খাতটা এখন দেশের জিডিপিতে কন্ট্রিবিউট করার মতো একটা ভালো, কারণ এটা কিন্তু যেমন অনেক দেশই, যেমন শ্রীলঙ্কা, ধরেন মালদ্বীপ, মেইন আর্নিং সোর্সই কিন্তু এগুলো। আমাদের থাকা সত্ত্বেও আমরা ক্যাপিটালাইজ করতে পারতেছি না। এই সাইডে গভর্নমেন্টের সাথে সাথে আমাদের আগাতে হবে। যারা ভাইয়া কিছুক্ষণ আগে বলতেছিল যে ইউনিভার্সিটির ফ্যাকাল্টিরা, আপনাদের বড় বড় সাংবাদিক, গভর্নমেন্টের আমলা, গভর্নমেন্টের পৃষ্ঠপোষকতা, আমরা যারা আছি, সমন্বয়ে কাজ করতে হবে। আপনি যদি সিকিউরিটি এনশিওর না করতে পারেন, ফরেন ভিজিটাররা আসবে না। নট অনলি দ্যাট, ফরেন ভিজিটারদের আসবে, নেচারের সাথে সাথে আমাদের আরও ডেভেলপমেন্ট করতে হবে। যেমন আপনি যদি ইসের দিকেই দেখেন, ব্যাংককের দিকে দেখেন, সাফারি পার্কটা করে রাখছে, ওটা দেখতেও কিন্তু যাচ্ছে। আমরা ওইভাবে কিছু করতে পারি, কিন্তু বাংলাদেশে স্কোপ আছে, ওদের চেয়ে বেশি স্কোপ আছে, হয়তো কিন্তু আমরা অপরচুনিটিগুলো কাজে লাগাচ্ছি না। এইসব দিকে ফোকাস আমাদের ডেফিনেটলি করতে হবে। আমাদের ইচ্ছা আছে, আমাদের কোম্পানির ইচ্ছা আছে, গভর্নমেন্টে যদি ইনিশিয়েটিভ নেয় আমরা সাথে কাজ করব। ডেফিনেটলি। অনেক ধন্যবাদ জনাব আরিফে, আপনার কাছে আসতে চাই। ছুটি রিসোর্ট যেহেতু দেশের বিভিন্ন জায়গায় আছে, স্থানীয় জনগণ এবং অর্থনীতি দুটোর সঙ্গে আসলে মেলবন্ধন, এবং স্থানীয় জনগণের জন্য তো আসলে অনেক ক্ষেত্রে কর্মসংস্থানও তৈরি হচ্ছে। তো সব কিছু মিলিয়ে একটু জানতে চাই যে আপনারা এই সংযোগটা কিভাবে তৈরি করছেন বা কতটুকু তৈরি হচ্ছে? আসলে একটা ইনিশিয়েটিভ যখন আমরা নেই, আমি ছুটি রিসোর্টের কথা যদি বলি, যেখানে যেখানে আমরা ছুটি রিসোর্টগুলো চালু করেছি, ঠিক আছে, ওই এলাকাটাই পুরো বদলে গেছে। প্রথমত মনে করেন ওই এলাকাতে আমরা যখন রিসোর্ট শুরু করি, দেখা যায় প্রথম যে জবগুলো ক্রিয়েট হয় রিসোর্টে, তো ওই এলাকার লোকগুলো অপরচুনিটি পায়, ঠিক আছে। তো ওনাদের কর্মসংস্থানের একটা ব্যবস্থা হয়েছে। আমরা যতগুলো স্পট চালু করেছি, প্রতিটা জায়গাতেই ওই এলাকার লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আমাদের গাজীপুরে যে রিসোর্টগুলো আছে, তারপরে আমাদের কক্সবাজারে ছুটি বিচ যেটা, ওইখানেও স্থানীয় লোকজনের মানে কাজ করার সুযোগ হয়েছে। সিলেটে প্রতিটা জায়গাতেই আমরা স্থানীয় লোকের প্রথম কর্মসংস্থানের ব্যবস্থা করেছি। সেকেন্ড, ওইখানে যে একটা ব্যবসায়ী গ্রুপ তৈরি হয়েছে। আমাদের রিসোর্টে যে সাপ্লাই লাগে, তো এই সাপ্লাইগুলো লোকাল লোকজনই দেয়। কনস্ট্রাকশনের যে ভেন্ডর, কনস্ট্রাকশনের যে ওয়ার্কার, লোকাল। তারপরে যখন আপনার রিসোর্টটা চালু হয়ে যায়, তখন তো বাইরে থেকে গেস্ট আসলে হয় কি, ওই আশেপাশে, রিসোর্টের আশেপাশে বিভিন্ন দোকান তৈরি হয়, যারা ওই লোকাল যে অর্গানিক ফ্রুটসগুলো আছে এইগুলো এখানে বিক্রি করে, শাকসবজি সহ বিভিন্ন লোকাল ফ্রুটস। গেস্টরা এগুলো কিনে নিয়ে যায়, ঠিক আছে। সুন্দর একটা চেইন তৈরি হয়েছে, একটা চেইন তৈরি হয়েছে, এবং এই চেইনটা শুধু যে ওই এলাকার অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতেছে, নট দ্যাট, এটা সারা বাংলাদেশেই একটা প্রভাব ফেলতেছে। আজকে মনে করেন যে যেখানে রিসোর্টটা হইলো, ওইখানে স্থানীয় শ্রমিকরা কাজ করতেছে, আর বাইরের কিছু এক্সপার্ট যারা স্কিল্ড ওয়ার্কার এরা কাজ করতেছে। কারো বাড়ি রংপুর, কেউ নাটোর, কেউ চিটাগাং, কেউ খুলনা, কেউ ফরিদপুর। তো এই লোকগুলা যে টাকাগুলা পাচ্ছে,
বেতনগুলো পাচ্ছে, এগুলো তাদের বাড়িতে পাঠাইতেছে। ঠিক আছে, তো যার যার বাড়িতে, যেমন ওই যে বললাম খুলনা, রংপুর, ফরিদপুরে যাচ্ছে, ওইখানে তার ফ্যামিলির লোকজন আবার পারচেস করতেছে ওই টাকাগুলো দিয়ে। তার মানে হলো কি, অর্থনৈতিক একটা ফ্লো তৈরি হইলো, ঠিক না? হয়তো মানে ইনিশিয়েটিভটা গাজীপুরে হয়েছে বা কক্সবাজারে হয়েছে বা যে কোনো জায়গায় হয়েছে ছুটি রিসোর্টের, বাট এর ইকোনমিক্যাল ইম্প্যাক্ট সারা দেশেই কিন্তু ছিটে ফোটা হলো যাচ্ছে। ডেফিনেটলি। ধন্যবাদ জনাব মাহমুদ আলী। আপনার কাছে যদি জানতে চাই, ভাইয়া গ্রুপ আঞ্চলিকভাবে তো কাজ করছে, ইন্টারন্যাশনালি কাজ করার জন্য কতটা প্রস্তুত? কারণ আমরা দেখি যে বিভিন্ন চেইন হোটেল বাংলাদেশে আছে ইন্টারন্যাশনাল, বাট বাংলাদেশ থেকে আসলে যদি আমরা ইন্টারন্যাশনালি চিন্তা করি, সেক্ষেত্রে কতটা প্রস্তুতি নিচ্ছেন আপনারা বা পরিকল্পনা? আলহামদুলিল্লাহ, আমরা ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্টে ভালো ইনিশিয়েটিভ নিচ্ছি। বাংলাদেশের ভিতরে কক্সবাজারে আমাদের 2টা 5 স্টার হোটেল, একটা কক্সবাজার করাতলি আর একটা ইরানি বিচে। ইন দ্য মিন টাইম সিলেট শহরেই আছে গ্রিনহুইজ হিল স্টেশন, পাহাড় ঘেরা। তারপরে কুয়াকাটাতে বে ফ্রন্ট, কুয়াকাটা বিচের সাথে, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা গাজীপুরেও বেশ কিছু নিয়ে কাজ করতেছি। এটা আমরা সারপ্রাইজ দেব, কিছু ইকো রিসোর্ট নিয়ে আসতেছি আমরা। হ্যাঁ, নট অনলি বাংলাদেশে আমরা ভালো সাড়া পাচ্ছি, আমরা দেশের বাইরেও ফোকাস করতেছি। দুবাইতেও আমাদের কাজ চলতেছে, আরও 2-1টা দেশে আমরা প্ল্যানিং আছে। যেহেতু একটা সম্ভাবনাময় সেক্টর, আমরা অবশ্যই ফোকাস করতেছি এবং ভালো মতোই আগাচ্ছে। আপনারা দেখবেন সামনে, সারপ্রাইজ রেখে গেলাম এটা। আরও নিশ্চয়ই অচিরেই খুব ভালো নিউজ পাবেন। দেশের বাইরেও আমরা পরিকল্পনা করছেন। বাহ, চমৎকার চমৎকার, শুভকামনা থাকলো। জনাব আরিফি, আপনার কাছে আসি, যদি স্মার্ট ম্যানেজমেন্টের কথা বলি, এখন তো ডিজিটালি ওয়ার্ল্ড ওয়াইড সব কিছু ম্যানেজ করার একটা ব্যাপার চলে এসেছে, সো সেই দিকটা কি আপনারা ভাবছেন কিনা? মূলত এখন না ডিজিটালের বাইরে কিছু নাই। তো আর এই বাংলাদেশের রিসোর্ট খাতে ডিজিটালের যদি আমি পথ প্রদর্শক বলি, সেটা ছুটি রিসোর্ট। ঠিক আছে, আমরা একদম 12-13 বছর আগে থেকে যখন শুরু করি, তখন ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা আমাদের অ্যাডভার্টাইজমেন্টের জন্য ইউজ করেছি এবং এই পর্যন্ত আমরা ডিজিটালের উপরেই আছি। আমাদের অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে আমাদের রুম বুকিং, তারপরে আমাদের আদার্স যে অ্যাক্টিভিটিসগুলো আছে কাস্টমারের কাছে পৌঁছানোর জন্য, সবগুলো আমরা ডিজিটালি করি। এর 2টা কারণ, আপনি যেটা বললেন স্মার্টনেস, এটা তো অবশ্যই, মানে ডিজিটালি যত স্মার্টলি একটা জব ডান করা যাচ্ছে, ম্যানুয়ালি সেটা সম্ভব না। আর ম্যানুয়ালি যদি আমরা করতে যাই, সেখানে হয় কি আমাদের অনেকগুলা এই পেপারস ওয়ার্ক করতে হয়। তো আমরা তো এখন সবাই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে বেশ সচেতন, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করি যত কম কার্বন ইমোশন করা যায় এবং জিরো পেপার ইউজ করে কিভাবে স্মার্টলি আমাদের অর্গানাইজেশনগুলোকে রান করানো যায়, এটা আমাদের একটা টার্গেট। এবং এই টার্গেটে আমরা কিন্তু আমাদের ইলেকট্রিসিটির উপর ডিপেন্ডেন্সি কমিয়ে আমরা সোলারের দিকে চলে যাচ্ছি। ইতিমধ্যে আমাদের বেশ কয়েকটা রিসোর্টে আমরা সোলার ইয়েতে চলে গিয়েছি ইলেকট্রিফিকেশনের জন্য। তো এইভাবে আমরা চেষ্টা করি, মানে ডিজিটালটা যে শুধু স্মার্টনেসের কাজে লাগাচ্ছি, নট দ্যাট, আমরা পরিবেশ রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন, ডিজিটালকে বিকল্প হিসেবে নিয়েছি। চমৎকার। জনাব মাহমুদ আলী, আপনার কাছে আসি, অনেক ধন্যবাদ আজকে অংশগ্রহণ করার জন্য। একটু জানতে চাই গ্রাহকদের উদ্দেশ্যে কি বলতে চান এবং সেই সাথে আপনাদের তরফ থেকে স্পেশাল কোনো অফার যদি থাকে। প্রথমে তো ধন্যবাদ দিলাম প্রথম আলোকে এত সুন্দর একটা অনলাইন প্ল্যাটফর্মে ফেয়ার অর্গানাইজ করার জন্য, যেখানে যার জন্য সারা দেশের মানুষ অপরচুনিটি পাচ্ছে, তারা যাচাই বাছাই করে দেখে শুনে বুঝে ইনভেস্ট করার জন্য এবং কী কী অপরচুনিটি ক্রিয়েট করতেছে হচ্ছে পর্যটনে, সব নখদর্পণে চলে আসছে। হ্যাঁ, আপনাদের ফেয়ারে আমরা এই প্রথম আলোর ফেয়ারে যারা যদি কেউ ইনভেস্টমেন্টের প্ল্যান থাকে, এখানে আমরা আপ টু 40% পর্যন্ত ডিসকাউন্ট অফার করতেছে। হয় যেটা 40% কিছু কিছু, হ্যাঁ, আপ টু ফ্ল্যাট না, বিভিন্ন সেক্টরে করতেছি। এক্ষেত্রে তাদের কোরিজ অনুসারে হবে। আর আমরাও চাই এই সবাই উপকৃত হোক। পর্যটন খাতের যেহেতু একটা সম্ভাবনা আছে, সবাই যদি সামনে অগ্রসর হয়, এইটা বাংলাদেশের একটা আর্নিং সোর্স হবে, একটা কোর একটা হবে, তা আমাদের জন্য ভালো। আর দর্শক সবার কি শুভকামনা, প্রথম আলোকেও শুভকামনা, এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন। আমি চাই এটা সচরাচর হোক,
এটা কারণ গতবারও আমরা ভালো সাড়া পেয়েছিলাম, এবারও আমি আশাবাদী। নট অনলি আসলে সব কিছু বিজনেসের দৃষ্টিকোণ থেকে দেখলেই হয় না, সোশ্যাল ওয়ার্কেরও একটা কথা আছে, এটা সবাই ইকুয়াল অপরচুনিটিটা গেইন করুক, এটা বিষয়। ধন্যবাদ, অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো। জনাব আরিফা, আপনার কাছেও জানতে চাই কেমন লাগলো এই আয়োজন, এবং সেই সাথে যদি গ্রাহকদের কিছু বলতে চান দর্শকদের। হ্যাঁ, আয়োজনটা তো ডেফিনেটলি ভালো লাগছে এবং আশা করি এরকম আয়োজন আরও বেশি বেশি হবে প্রথম আলোর পক্ষ থেকে। আর দর্শকদের জন্য আমি যেটা বলবো, যেহেতু ট্যুরিজম ফেয়ার, সবাইকে বেশি বেশি ট্যুর করতে হবে, ঠিক আছে? আপনার এই ট্যুরিজমের কোনো বিকল্প নাই, ঠিক আছে? পৃথিবীতে দুটো জিনিসের কোনো বিকল্প নাই, একটা হলো মায়ের ভালোবাসা, আর একটা হলো ট্যুরিজম। মানে ট্যুরিজম মানে আপনি যে স্বচক্ষে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলেন, একটা জিনিস দেখলেন, এটা কিন্তু কোনো অল্টারনেটিভ দিয়ে কভার করা যায় না। আপনি সুন্দরবনে নিজে ভ্রমণ করেছেন, আপনি ওইখানে যে সব কিছু স্বচক্ষে দেখলেন, এটা কিন্তু আপনি যতই বই পড়েন, যতই ইউটিউব দেখেন, কোনোভাবেই কিন্তু এটা কভার আপ করা যাবে না। সো বেশি বেশি ঘুরতে হবে, বেশি বেশি ঘুরলে কী হবে, আমাদের জ্ঞানের যে জানালা এটা খুলে যাবে, ঠিক আছে? আর জ্ঞানের জানালা যখন খুলে যাবে তখন কিন্তু মানুষ এন্টারপ্রেনার হয়ে যাবে, সে নিজেই তখন একটা ইনিশিয়েটিভ তৈরি করবে। এবং পৃথিবীতে আপনার কেউ যদি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে চায়, তাকে অবশ্যই বেশি বেশি ভ্রমণ করতে হবে। তো আমাদের যেটা দরকার, ট্যুরিজমটাকে আরও এক্সপ্লোর করা দরকার। আমাদের জিডিপিতে ট্যুরিজমের যে পরিমাণ ভূমিকা রাখার কথা ছিল, এই সেক্টর থেকে আমরা সেরকম পাচ্ছি না, ঠিক আছে? আমি যদি বলি, এই ইন্ডিয়া আমাদের পাশের দেশ, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য কিন্তু একই, ওদের হয়তো একটু বড়, আমাদের একটু ছোট, আবহাওয়া কিন্তু একই। ওইখানে প্রতি বছর 1 কোটির মতো আপনার ভিজিটর যায়। শ্রীলঙ্কা আমাদের সাউথ এশিয়ারই একটা দেশ, ওইখানে প্রতি বছর 20 লাখ ট্যুরিস্ট আসে। মালদ্বীপ, ওইখানে 19 লাখের মতো ট্যুরিস্ট আসে প্রতি বছর। এবং শ্রীলঙ্কা, মালদ্বীপের মানে মেন সোর্স অফ ইনকাম হচ্ছে ট্যুরিজম। এই ক্ষেত্রে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। বাংলাদেশকে অবশ্যই ট্যুরিজমের উপর ইমফেসিস করতে হবে, যাতে আমরাও এই খাতটাকে মানে অনেক উপরে নিয়ে যেতে পারি। এখান থেকে ইনকাম শুধুমাত্র গার্মেন্টস বা প্রবাসী আয়ের উপরে ডিপেন্ড না করে আমরা এখানে ফোকাস দিলে, আমাদের যে বাংলাদেশের মূল সমস্যা, সেটা যদি বলি, আপনার রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক সব সমস্যার মূল সোর্স হতেছে বেকার সমস্যা। এই বেকার সমস্যা যদি আমরা দূর করতে চাই, ট্যুরিজমকে আমাদের প্রমোট করতে হবে, এবং ট্যুরিজমের প্রমোটিংয়ের মাধ্যমেই বাংলাদেশের বেকার সমস্যাকে আপনি অনেক কমিয়ে আনতে পারবেন, এবং বিদেশ থেকে এই ট্যুরিজমের মাধ্যমেই প্রচুর রেভিনিউ জেনারেট করে দেশে আনা যাবে। সো দ্যাট আমাদের দেশের যারা আছেন বা আজকে যারা দর্শক আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, আপনারা বেশি বেশি ট্যুর করেন, বেশি বেশি নলেজ গ্যাদার করেন, এবং নিজেরা এন্টারপ্রেনার হন, নিজেরা বিদেশ থেকে ট্যুরিস্টদের আমাদের দেশে নিয়ে আসার জন্য কাজ করেন। সবাইকে ধন্যবাদ, প্রথম আলোকে আবারও ধন্যবাদ, আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ সুন্দর করে উপস্থাপনা করার জন্য। অনেক ধন্যবাদ, শুভকামনা থাকলো। আপনাকেও ধন্যবাদ, শুভকামনা। দর্শক, ধন্যবাদ আপনাদেরও। পর্যটন শিল্প শুধু বিনোদনের উৎস নয়, এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও সংস্কৃতিরও ধারক। প্রযুক্তি, উদ্ভাবন ও সঠিক পরিকল্পনা থাকলে বাংলাদেশ হতে পারে দক্ষিণ এশিয়ার অন্যতম ট্যুরিজম হাব। তাই ভ্রমণের জন্য সেরা প্যাকেজ পছন্দ এবং কুইজকেলে আকর্ষণীয় পুরস্কার জিততে চাইলে এখনই ভিজিট করুন www.tourismmela.pro, কারণ ভ্রমণের সবকিছু এখানেই। আর হ্যাঁ, দেশে হোক বা বিদেশে, আপনার ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়।